শুভ সকাল আপনাকে। এই মুহূর্তে আপনাকে পেয়ে গেছি। আপনি ফুটবল প্রেমী একজন মানুষ। এই মুহূর্তে আপনার কথা অনুযায়ী আপনার বয়স এখন 87। আপনি খুব ভালো একজন ফুটবল প্রেমী এবং আপনার কথা অনুযায়ী আপনি 1961 সালে খেলা ছেড়েছেন। ফুটবল প্রেমী একটা মানুষ, এত ভালো একটা মানুষ দিলীপ ভট্টাচার্য। আজকে মন্দারমণি সমুদ্র সৈকতে আপনাকে পেয়েছি পাউসি অনাথ আশ্রমে। কি বলবেন আপনার জীবন সম্পর্কে? ছোট্ট করে শুনব। আমার জীবন শুরু হয়েছে হাওড়া ইউনিয়ন থেকে। হাওড়ায় আমার অরিজিনাল বাড়ি হচ্ছে হাওড়া আমতা। ওখান থেকেই আমি উঠে এসেছি। শৈলেন মান্না আমাকে তুলে এনেছিলেন একটা এক্সিবিশন খেলতে গিয়ে। আমি শৈলেন মান্নার বাড়িতেও বাইরের ঘরেও কিছুদিন ছিলাম। ওখান থেকে হাওড়া ইউনিয়ন সালকিয়া ট্রেন হয়ে লাস্ট আমি এরিয়ান বলাই চ্যাটার্জির কাছ থেকে ট্রেনিং প্রাপ্ত হয়েছে। ওখানেই খেলাধুলো করতাম। ওখান থেকে আমি কোটার বাটা হয়ে রিটায়ার করছি। খেলার পাশাপাশি চাকরি, তার পাশাপাশি খেলা, কিভাবে দুটোকে ব্যালেন্স করতেন? খেলার জন্যই তো চাকরি, সুতরাং চাকরিটা যে কর্তৃপক্ষ আমাদেরকে চাকরি দিতেন তারা কিন্তু খেলাটার জন্যেই দিতেন। সে খেলাটাকে ওনার ফার্স্ট প্রেফারেন্স করতেন। সেই জন্যে আমাদের ছুটি থেকে আরম্ভ করে প্র্যাকটিস কোনোটাই অসুবিধা হতো না। খেলার মাঠ ছেড়ে এসে চাকরি থেকে অবসর নিয়ে এখন একেবারে নিঃসঙ্গ জীবন, কিভাবে বাস্তব জীবনের সাথে নিজেকে একসাথে মেলান, কিভাবে সারাদিন কাটে? এখন আমি কিছু এনজিওর সঙ্গে যুক্ত হয়েছি। সেই এনজিওর সঙ্গে যুক্ত হয়ে কিছু সমাজসেবামূলক কাজ করার চেষ্টা করি এবং করি। এইভাবেই আমার চলে যাচ্ছে, আর অসুবিধা কিছু হয় না। কি ধরনের কাজ করেন এনজিওর সাথে? আমি এনজিওর সাথে যেমন এই আশ্রমের গণবিবাহের সঙ্গে যুক্ত। এদের সঙ্গে আমার আজ 10 বছরের উপর এদের কর্মকাণ্ড যা হয় সবেতেই আমি অংশগ্রহণ করি। এই আশ্রমে আমি আমার স্ত্রীর নামে যে রিসর্ট হয়েছে সেই রিসর্টে আমার স্ত্রীর নামে আমি ঘর করে দিয়েছি। আমার স্ত্রী স্কুল টিচার ছিলেন। আমার দুই মেয়ে আছে। আমি এখন একদম একলা আমার নিজের বাড়িতে থাকি, ব্যানার্জি আর মহেশপুর। আজকে এই যে আশ্রমে আপনি এসছেন, এখানে আজকে একটা গণবিবাহ রয়েছে, 10 জন মেয়ের গণবিবাহ। এই সম্পর্কে এবং আশ্রম সম্পর্কে, যেখানে আপনি আপনার স্ত্রীর নামে ঘর করে দিয়েছেন, সেই সম্পর্কে যদি দুটো কথা বলেন। এরা সাধারণ মানুষ, গরিব মানুষদের জন্য এরা যে 120টা ছেলে মেয়েকে মানুষ করছে এবং তাদের পড়াশোনা, থাকা, তাদের জীবনে তৈরি করে দেওয়া সব কিছু, এদের যে কর্মকাণ্ড, এটাকে আমি প্রচণ্ডভাবে সাহায্য করি এবং সমর্থন করি। আর এখান থেকে যে সমস্ত মেয়েরা মানুষ হয়েছে, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তারা বাইরে চাকরি করছে, কিছু ছেলেও আছে। এখানে এই যে মানুষ সেবা করা, মানুষ তৈরি করার, এরা একটা ছোটোখাটো কারিগর বলতে পারা যায়। বলরামবাবু, বলরামকরণ অর্থাৎ এই আশ্রমে যিনি কর্ণধার, তিনি কিন্তু বারবার বলেন যে আমার একটা মেয়ে নয়, দুটো মেয়ে নয়, আমার হাজারখানা মেয়ে, সব পুরো এখানে যারা আছে সবাই আমার সন্তান। কি বলবেন বলরামবাবুর উদ্দেশ্যে? একদম, বলরামবাবু তো সত্যিকারের মধ্যে আজকালকার যুগে ওই মানসিকতার মানুষ পাওয়া যায় না। কাজেই ওনাকে আমি হাজার ছাড়ি, যদিও আমার চিত্তে বয়স অনেক ছোট, কিন্তু তবুও তার কর্মযজ্ঞের জন্য তাকে আমি সমর্থন করি। মহাশ্বেতাদি আপনার মেয়ে, এত বড় একজন লেখিকা, তার বাবা আপনি, কতটা গর্ব হয়? না, শুধু আমার মেয়েদের জন্য আমার গর্ব নেই, আমার দেশের জন্য আমার গর্ব হয়। আমার সব ছেলে মেয়েরাই তো আমাদের সন্তান তুল্য। এখন যেদিক থেকে মোটামুটিভাবে সমাজে একটা জায়গা করে নিতে পেরেছে, সেই দিক থেকেই আমার সমর্থন যোগ্য সবাই। কখনো সারাদিনের সময় কাটাতে কখনো মেয়ের লেখা বই পড়েছেন? কেমন লেগেছে? হ্যাঁ, লেগেছে। প্রথম যে বইগুলো লিখেছিল সেই বইগুলোর মধ্যে
কিছু কি বলবো সরলতা ছিল। আস্তে আস্তে যত লেখা বাড়াচ্ছে সেই মানে অভিজ্ঞতার দ্বারা তার পরিচালনা করতে ভালো লাগছে। আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে তো একটা পুরুষ থাকে, হ্যাঁ। এবং একজন আইডিয়াল থাকে যে তাকে গড়ে তুলেছে এই পুরুষ, বা প্রত্যেকটা পুরুষের জীবনেও একটা মেয়ে থাকে যে তাকে গড়ে তুলেছে। আপনার মেয়ের লেখনীতে কখনো আপনি বাবা হিসেবে নিজেকে খুঁজে পেয়েছেন? অবশ্যই পেয়েছি। বিভিন্ন ব্যাপারে ও যখন স্কুল কলেজে পড়েছে ওকে গাইডেন্স দেওয়া, ও অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়েছে। আচ্ছা, যেই স্কুলে পড়েছে সেই স্কুলে গভর্নমেন্ট কমিটিতে আমি ছিলাম, যার ফলে শুধু যে ও আমার মেয়ে বলে নয়, ওই স্কুল থেকে অনেক মেয়েরাই এখন অনেক জায়গায় অনেক ভালো ভালো কাজের সঙ্গে বা সরকারি চাকরিতে জয়েন করেছে। তাদের সবার সঙ্গেই আমার কিছু না কিছু যোগাযোগ থাকে। চেষ্টা করি মানুষের সঙ্গে যোগাযোগ করে ভালো থাকার। বর্তমান ফুটবল প্রেমী যারা রয়েছে এবং নতুন প্রজন্ম যারা, শেষ প্রশ্ন, নতুন প্রজন্ম যারা তারা একেবারে মাঠ বিপরীতমুখী হয়ে গেছে, স্মার্টফোনে অ্যাডিক্টেড হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে যে অনুশীলন যে কোনো সাবজেক্টের উপর যদি দখল নিতে হয় তাহলে অনুশীলন হচ্ছে তার একটা প্রধান মানে কী বলবো প্রধান কারণ। সেই অনুশীলন করলে যে কোনো জায়গায় দেখবে তুমি ভালো ফল পাচ্ছ। আর যদি অনুশীলন না করে স্টেজে মারবো এই মানসিকতা নিয়ে যারা আসে তারা কোনো দিন ত্যাগ করতে পারবে বলে আমার মনে হয় না। ব্যতিক্রম একজন দুজন হতে পারে, কাউকে আমি ছোট করছি না, কিন্তু সত্যি কথা বলতে গিয়ে অনুশীলনের মধ্যে দিয়ে বড় হওয়ার একটা আলাদা ঐতিহ্য আছে। এক লাইনে বলুন না, নতুন প্রজন্মের জন্য তারা কিভাবে মাঠে আসবে? তারা শরীর দেখো, শরীর যদি ভালো থাকে, মন যদি ভালো থাকে, তাহলে কিন্তু অনেক কাজ করতে ইচ্ছে হয়। সেই শরীর তৈরি করার জন্য মাঠ প্রয়োজন। আর সেই মাঠে যদি না এসে শুধু অন্যভাবে সময় কাটায়, তাহলে সেক্ষেত্রে হয় কি সাফল্য পাওয়া খুব মুশকিল। আমি বলবো যে সবাই মাঠে এসে যারা অন্তত খেলাধুলো ভালোবাসে তারা আসুক, খেলুক এবং নিজেদের তৈরি করুক।